সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুম থেকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আর আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এই ভারতবর্ষে ইউরোপ মহাদেশ থেকে বিভিন্ন জাতি সম্প্রদায় তারা বণিক বেশে এসেছিল, কেউ বা হানাদার বেশে এসেছিল। এই সম্প্রদায় কারা কারা এই দেশে আগমন করেছিল সেই সময়ে তাদের নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ভারতবর্ষে ইউরোপীয়রা আসছিলেন, কেন আসছিলেন, কি জন্য আসছিলেন, এটা জানা দরকার। সেই সময়ে ভারতবর্ষ ছিল শস্য শ্যামল সুজলা সুফলা এই ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের এই সম্পদের প্রতি আকৃষ্ট হয়েই বিভিন্ন সময় বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী এই ভারতীয় উপমহাদেশে কেউ বা আসছিল ব্যবসা করার জন্য, কেউ বা আসছিল বাণিজ্য করার জন্য, কেউ বা আসছিল বণিক দেশে, কেউ বা আসছিল হানাদার দেশে। যাই হোক আর কি, তা আমরা দেখবো যে কারা কারা এই ভারতীয় উপমহাদেশে আসলো, কে আগে আসছিল, কে পরে আসছিল। ভারতীয় উপমহাদেশে যারা আসলেন, প্রথমত আসলেন পর্তুগিজরা। তো পর্তুগিজ কারা? পর্তুগিজ প্রথম আসলেন হচ্ছে পর্তুগিজ। প্রথম আসলো পর্তুগিজ। পর্তুগিজ কারা, কোন দেশের অধিবাসী? পর্তুগিজ হচ্ছে পর্তুগালের অধিবাসী। পর্তুগাল, পর্তুগালের অধিবাসীকে পর্তুগিজ বলা হয়। এবং বাংলাদেশের অধিবাসীকে বাঙালি বলা হয়, বাংলা ভাষাভাষী অধিবাসীকে বাঙালি বলা হয়। সেই রকম পর্তুগালের অধিবাসীকে পর্তুগিজ বলা হয়। তারপরে আসলো কারা? ওলন্দাজ। ওলন্দাজ, ওলন্দাজ কারা, কোথাকার অধিবাসী? ওলন্দাজ বা ডাচ। ওলন্দাজ বা ডাচ কোন দেশের অধিবাসী? ডাচরা হচ্ছে হল্যান্ডের অধিবাসী। ওলন্দাজরা হল্যান্ডের অধিবাসী। তদানীন্তন সময় দেশটির নাম ছিল হল্যান্ড, পরবর্তীতে দেশটির নাম হয়েছে নেদারল্যান্ড। পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ। 3 নম্বর আসলো ডেনিশ। ডেনিশ, ডেনিশরা কোন দেশের অধিবাসী? ডেনিশরা ডেনমার্কের অধিবাসী। ডেনিশরা ডেনমার্কের অধিবাসী। ডেনিশ। তারপরে আসলো 4 নম্বরে ইংরেজ। 4 নম্বরে আসলো ইংরেজরা। ইংরেজরা কোথাকার অধিবাসী? ইংরেজরা হচ্ছে ব্রিটিশের অধিবাসী, ব্রিটেনের অধিবাসী। পাঁচে কি আসলো? 5 নম্বর অর্থাৎ শেষ পর্যায়ে আসলো হচ্ছে ফরাসিরা। ফরাসিরা কোথাকার অধিবাসী? ফরাসিরা কোথাকার অধিবাসী? ফ্রান্সের অধিবাসীদের বলা হয়েছে
ফরাসি। ফ্রান্সের অধিবাসীদের বলা হয় ফরাসি। এইভাবে পালাক্রমে অর্থাৎ পর্যায়ক্রমে একের পর এক এই ভারতীয় উপমহাদেশে আগমন করে, ভারতীয় উপমহাদেশে আগমন করে ইউরোপীয় বণিকরা। ইউরোপীয় বণিকরা ভারতীয় মহাদেশে বিভিন্ন সময় পর্যায়ক্রমে পর্তুগাল, ওলন্দাজ, ডেনিশ, ইংরেজ, ফরাসি পর্যায়ক্রমে তারা আগমন করেছে। তারা কেন আসছিল? বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার লীলাভূমি ছিল এই ভারতীয় উপমহাদেশ। অফুরন্ত ধন সম্পদ বিদেশিদের আকৃষ্ট করেছে এই ভারতীয় উপমহাদেশের শস্য শ্যামল সুজলা সুফলা ধান ক্ষেত। তারা বণিক বেশে এসে হায়নার বের হয়ে গেছে বিভিন্ন সময়। এবং কেন এই দেশটি এত ধন সম্পদে পরিপূর্ণ হলো? যেমন আমরা বলি নীল নদের দান, অর্থাৎ মিশরকে নীল নদের দান বলা হয়। নীল নদ বিধৌত শস্য শ্যামল মিশরকে বলা হয় নীল নদের দান। তদ্রূপ গঙ্গা, অর্থাৎ গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা, হিমালয় থেকে উৎপত্তি যতগুলো নদ নদী আছে, এই নদ নদী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পলি সৃষ্টি করে ফসলগুলো জমিগুলো সতেজ করে এবং এই সতেজ জমিতে উৎপাদিত পণ্য যথেষ্ট পরিমাণ ফলে। এই জন্য এই দেশে প্রাচীন যুগ থেকেই শস্য শ্যামলা এই ভারতীয় উপমহাদেশ। যার জন্য নীল নদকে বলা হয়, মিশরকে বলা হয় নীল নদের দান, আর ভারতীয় উপমহাদেশকে বলা হয় হিমালয়ের দান। খনিজ সম্পদেও ছিল এই ভারতীয় উপমহাদেশ ভরপুর। এখানকার সোনা রূপা ছিল উৎকৃষ্ট এই ভারতীয় উপমহাদেশে। এবং ভারতীয় উপমহাদেশে সবার আগ্রহ আরেকটু বেশি থাকার কারণ হচ্ছে এই উপমহাদেশে বিশালতা। ভারতীয় উপমহাদেশটা ছিল বিশাল আকৃতির একটা দেশ এবং যাকে উপমহাদেশ বলা হয়। ভারতীয় উপমহাদেশ, বিশ্বের বিভিন্ন দেশ আছে কিন্তু তাদের বেলায় বলা হয় না যে ভারতীয় উপমহাদেশ, কিন্তু ভারতের বেলায় বলা হতো যে ভারতীয় উপমহাদেশ। কেন বলা হতো? রাশিয়াকে যদি আমরা বাদ দিই, তদানীন্তন সময় ইউরোপের রাশিয়াকে যদি বাদ দিই, তাহলে আমাদের এই ভারতীয় উপমহাদেশটি হয় রাশিয়া অর্থাৎ ইউরোপ মহাদেশের সমান। যার জন্য এই দেশটার প্রতি সব বহির্বিশ্বের বণিকদের নজর ছিল খুব বেশি। এখানে জাতিভেদ প্রথাও ছিল। জাতিভেদ প্রথা ছিল এখানে। হিন্দুরা নানা শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হিন্দুদের ভিতর চারটা ভাগে ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র ছিল নিম্ন জাতি। এবং বর্তমানে এখানে 200টা ভাষা এবং 500টা উপভাষা বিরাজ করছে এই ভারতীয় উপমহাদেশে। হিন্দুদের ভিতর যে চারটে ভাগে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের ভিতর আবার বিয়ে শাদী হতো না। এরা নিজেদের সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ে বিয়ে করতে পারতো না। শূদ্ররা ছিল সমাজের বহির্ভূত। শূদ্ররা ছিল সমাজের বহির্ভূত এবং অস্পৃশ্য একটা শক্তি, যে শক্তির যে জাতির কোনো মর্যাদা ছিল না। তারা হাটে ঘাটে মাঠে যাওয়ার মতো সামাজিক অধিকার তাদের ছিল না। শূদ্রদের হাটে ঘাটে মাঠে যাওয়ার মতো সামাজিক কোনো অধিকার ছিল না। যদিও এখনো নিম্ন জাতি, নিম্ন বর্ণের সম্প্রদায়কে আমরা ওই চোখেই দেখি, কিন্তু তদানীন্তন সময়ের মতো নয়। তদানীন্তন সময়ে একেবারে নিষিদ্ধ ছিল এই শূদ্ররা। বিভিন্ন সময় কালের পরিবর্তিত সময়ে আজকে তারা হয়তো সামাজিকভাবে স্থান করে নিয়েছে, কিন্তু সেই সময় তাদের কোনো অবস্থান ছিল না। সমসাময়িক কালে মুসলিম লেখক আল বেরুনি তার গ্রন্থ কিতাবুল হিন্দ নামক গ্রন্থে অত্যাধিকভাবে ঐতিহাসিক সমৃদ্ধ ছিল এবং এই গ্রন্থ থেকে পশ্চিমা দেশগুলো ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ ও প্রাচুর্যের সংবাদ জানতে পারে। এবং এই কিতাবুল হিন্দ থেকেই খবর পেয়ে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের আগমন ঘটে এই ভারতীয় উপমহাদেশে। সমগ্র ইউরোপীয় দেশসমূহ ভারতীয়দের দ্রব্য সামগ্রী, বিশেষ করে মশলা এবং সোনা রূপার চাহিদার
অনুভূত হওয়ায় তারা সরাসরি উপমহাদেশের সাথে নতুন পথের সন্ধানে মানে সন্ধান করতে থাকে। ফলশ্রুতিতে দুইটি উপনিবেশিক অভিযান সংগঠিত হয় সেই সময়ে, তদানীন্তন সময়ে, অর্থাৎ সেই সময়ে এইসব ধন সম্পদের তথ্য আল-বেরুনি, তদানীন্তন লেখক আল-বেরুনির ঐতিহাসিক গ্রন্থে থেকেই জানতে পেরে তারা এখানে অনুসন্ধান চালানোর জন্য চেষ্টা করতে থাকে এবং পরপর দুইটি অনুসন্ধান চালায়। একটি হলো 1492 খ্রিস্টাব্দে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার। 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, আবার 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কর্তৃক জলপথ আবিষ্কার করে। পরপর দুইটি অভিযান তারা চালায়। যে পর্তুগিজের কথা বললাম, যে পর্তুগালের অধিবাসীকেই পর্তুগিজ বলা হয়। সেই পর্তুগিজের নাগরিক, পর্তুগাল নাগরিক ভাস্কো দা গামা প্রথম জলপথ আবিষ্কার করে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতের কালিঘাট বন্দরে অবতরণ করেন এবং পর্তুগিজদের বিরোধী এবং আরবীয়রা, সেই সময়কার ভারতীয় উপমহাদেশে আরবীয়রা অবস্থান করতেছিল, সেই আরবীয়রা পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার বিরোধিতা করে। ভাস্কো দা গামা বেশি দিন টিকতে না পেরে 3 বছর পরেই ভাস্কো দা গামা স্বদেশে চলে যায়। ভাস্কো দা গামা আবার পুনরায় 1502 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে আসে। 1502 খ্রিস্টাব্দে আগমন করেই তিনি করলেন কি, কোচিন এবং ক্যানাডনে দুইটি বাণিজ্য কুঠি স্থাপন করলেন। ভাস্কো দা গামা প্রথম পর্যায়ে হোঁচট খেয়ে ভারতীয় উপমহাদেশ থেকে তিনি তার দেশে অর্থাৎ স্বদেশে তিনি প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তন করার পরে তিনি 3 বছর পরে অর্থাৎ 1502 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে আসলেন। 1502 খ্রিস্টাব্দে পুনরায় তিনি ভারতীয় উপমহাদেশে আসলেন এবং ভারতীয় উপমহাদেশে এসে তিনি পরপর দুটি অর্থাৎ কালিকট এবং ক্যাননরে অবতরণ করেন। কালিকট বন্দরে অবতরণ করেন। কালিকট এবং ক্যাননের দুটি বাণিজ্য কুঠি স্থাপন করেন। ভাস্কো দা গামা কোচিন ক্যাননের দুটি বাণিজ্য কুঠি স্থাপন করে 1509 খ্রিস্টাব্দে আল-বুকার্ক কর্তৃক, অর্থাৎ ইউরোপ থেকে আল-বুকার্ক নামে এক প্রতিনিধি আসে এবং তার নেতৃত্বেই ভারতীয় উপমহাদেশ এবং পর্তুগিজরা শক্তিশালী সমৃদ্ধ হয়ে ওঠে। এই পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য, বিশাল সাম্রাজ্য গঠন করার জন্য তিনি সাম্রাজ্য নীতি প্রণয়ন করেন এবং যাকে বলা হয় নীল জল নীতি। এবং যারা সাম্রাজ্যবাদী, যারা এক দেশ থেকে অন্য দেশ দখল করে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এক দেশ থেকে অন্য দেশ দখল করা, রাজ্য দখল করে যাদের নেশা, সেই সব শাসকদের বলা হয় সাম্রাজ্যবাদী শাসক। যাদের রাজ্য জয় করাই তাদের নেশা, সেই সব শাসকদের বলা হয় সাম্রাজ্যবাদী শাসক। সেই তিনি করলেন কি, নীল জল নীতি অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি প্রণয়ন করলেন। 1515 খ্রিস্টাব্দে তিনি মারা যান, অর্থাৎ আল-বুকার্ক তিনি 1515 খ্রিস্টাব্দে মারা গেলেন। তার উত্তরাধিকারী গ্রহণ করলেন কি, তারই পথ অনুসরণ করে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তারের জন্য আপ্রাণ চেষ্টা করে গেলেন এবং এই সাম্রাজ্য বিস্তার নীতি, নীল জল নীতি তারা আরো বিস্তার লাভ করলো। তাদের পর্যায়ক্রমে তারা দিউ, দমন, কালিকট, কোচিন, বোম্বে, সিংহল, বঙ্গদেশে তারা রাজ্য বিস্তার অর্থাৎ রাজ্যের পরিধি বিস্তার লাভ করতে সক্ষম হলো এবং এইসব জায়গায় তারা শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করতে সক্ষম হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সম্প্রদায়ের আগমন, এটাই অনুভূত হয় যে পর্তুগিজরা প্রথম এসেই তারা সফল হলেন এবং ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জায়গায় অর্থাৎ দিউ, দমন, কোচিন, কালিকট, বোম্বে, সিংহল, বঙ্গদেশে তারা বাণিজ্য কুঠি স্থাপন করতে সক্ষম হলেন। পরবর্তী ক্লাসে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী